এইসব আ মানে কি বলবো গালাগালি করে আপনাদের এইসব ফালতু কথা বলে কি আপনারা আমারে থামাইতে পারবেন? হাসিনা থামাইতে পারছে? না তার অনুসারীরা থামাইতে পারছে? না ডিজিএফ এর বটবাহিনী থামাইতে পারছে? সো আমি মনে করি যে আমার যে কাজ সেই কাজটা আমাকে করতে হবে। কাউকে না কাউকে সত্য বলতে হবে। কাউকে না কাউকে উম আ আ কি বলবো সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে উঠতে হবে। অ্যা ধরেন আমি যদি মানে আমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো বা ধরেন আমার যদি ধান্দার প্ল্যান থাকতো বা সুবিধা নেয়ার ইচ্ছা থাকতো, সবচেয়ে ফেভারেবল গভর্নমেন্ট ছিল তো ইউনূস গভর্নমেন্ট, তাই না? ইউনূস গভর্নমেন্ট তো আমাদেরই আন্দোলন বলেন, আমাদেরই অ্যাক্টিভিজম এর ফসল বা আমাদেরই সবকিছু মিলিয়ে ফসল। তো সেই জায়গাটায় ইউনূস সরকার এসে একটু ভাঁজ দিলেই হইতো। একটু সিস্টেম করে একটু ১ম থেকে একটু কথা বলে ভালো কোনো সুবিধা তো নেয়া যেত, তাই না? তো কেন নেইনি? কারণ হচ্ছে আমার ব্যক্তিগত অবস্থানটা ছিল যে, এই যে এতগুলো ছেলে মারা গেল, এই যে বাংলাদেশ আমরা আমরা কথা বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ যেন একটি সঠিক পথে সুন্দরভাবে এগিয়ে যায়। এই ছিল টার্গেট। আর আ আমার সঙ্গে আমি দেখছি যে পিনাকি ভট্টাচার্য বা আমাদের ইলিয়াস হোসেন এই ২ জন তাদের ফেসবুকে কি বলছে সেটার সঙ্গে আপনারা আমাকেও ট্যাগ করছেন। আমরা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ২-৩ টা বিষয়ে আমরা একসঙ্গে টকশো করেছি এবং প্রয়োজনে ভবিষ্যতেও করব। কিন্তু তাদের অ্যাক্টিভিজম এর যে প্ল্যাটফর্ম বা তাদের যে ইন্ডিভিজুয়াল ইউটিউব প্ল্যাটফর্ম সেখান থেকে তারা কি বলল এবং একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কারো সঙ্গে কেউ কারো সঙ্গে পরামর্শ করে কিছু করে না। এবং যখন আমরা ভাবে আসি তখন আমরা কথা বলে আসি যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব বা এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। সো কোথায় কোন প্ল্যাটফর্মে হোসেন কি বলল বা পিনাকি ভট্টাচার্য কি বলল সেটির জন্য একেবারে আপনারা সব ঝাঁপায় পড়বেন এগুলা বোধহয় ঠিক না। আপনাদের একটু বোধোদয় হওয়া প্রয়োজন। মিনিমাম একটু সেন্স কাজ করানো উচিত। কারণ এই নির্বাচনের আগে আমি স্পষ্টভাবে বলেছি জনগণ আপনারা ভোট দিতে যান। আপনাদের যাকে পছন্দ তাকে ভোট দেন। তবে লক্ষ্য রাখেন বাংলাদেশ বিরোধী যারা তাদেরকে ভোট দিয়েন না। অর্থাৎ দুর্নীতিবাজ, অসৎ লোক যাদের দ্বারা দেশের ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ভোট দিয়েন না। জুলাই যে বিপ্লব সেই চেতনাকে ধারণ করে আপনারা ভোট দিতে যান। আর জনগণ বোঝে জনগণকে গাইড করার কিছু নাই। জনগণ কিন্তু আ আমার আপনার থেকে জনগণের মাস পিপল এর যে ওপিনিয়ন সেটা অনেক স্ট্রং এবং অনেক কারেক্ট। এজন্যই ডেমোক্রেসি পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা শাসন ব্যবস্থা। তবে আজকে তারেক রহমান সাহেবের যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সটাকে আমি কনগ্রাচুলেট সাধারণ বক্তব্য বলেছেন তিনি। দেশি বিরোধী রিকনসিলিয়েশন এর ব্যাপারে কি হবে? এমন একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের জবাবে তারেক রহমান সাহেব বলেছেন যে, "আইনগতভাবে আইন যেভাবে বলে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিষয়টি দেখা হবে এবং আইনগতভাবে দেখা হবে। অর্থাৎ এখানে কোনো প্রতিহিংসা বা অন্য কোনো বিষয় কাজ করবে না।" তবে তারেক রহমান সাহেবের যে প্রেস কনফারেন্স খুবই ভালো প্রেস কনফারেন্স আমি বলব। তিনি খুব চমৎকারভাবে আ অর্থাৎ এতদিন ধরে তিনি যা বলে আসছিলেন, আ সেই জায়গাটার একটা প্রতিফলন কিন্তু তার প্রেস কনফারেন্সে স্পষ্ট। তবে আমি একটু বলতে চাই যে প্রেস কনফারেন্সে দলীয় লোকজন যেন না ঢোকে এই ব্যাপারে সতর্ক থাকা। কারণ প্রেস কনফারেন্সে হাততালি দেওয়ার কিছু নাই। এবং তারা সবাই যে বাংলাদেশে প্রথাগত যেটা হয় এবং বাংলাদেশী সাংবাদিকদের কয়েকটা প্রশ্ন শুনলাম। তার মধ্যে একজন একটু তেল মারার চেষ্টা করলো। আর ২ জন মোটামুটি নরমাল ছিল। উম তো এগুলা খাসলত পরিবর্তন করতে হবে আরকি। সাংবাদিকতা মানে তেল মারা না, দালালি না। সাংবাদিকতা মানে হচ্ছে জবাবদিহিতা। এবং মনে রাখতে হবে বাংলাদেশের ২০ কোটি মানুষের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন। আপনি সেই প্রশ্নটা করতে হবে এবং সরাসরি প্রশ্ন করতে হবে। প্রশ্নের মধ্যে যদি আপনি ভয় পান, প্রশ্নের মধ্যে যদি আপনার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে তাহলে আপনি সেই জাতীয় প্রশ্ন না করাই ভালো। সেক্ষেত্রে আপনি প্রেস কনফারেন্সে না যাওয়াই ভালো। তো সেই জায়গাটা তবে আমি একটা জায়গায় চিন্তিত বিএনপি যেভাবে ব্রুট মেজরিটি পেয়েছে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা। আ নির্বাচনের পরে বোধহয় এটি ১ম অনুষ্ঠান। আ বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক শুভেচ্ছা। আ এবং জামাতে ইসলামী যারা একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদেরকেও শুভেচ্ছা। তাদের আ উম যে স্পোর্টসম্যান স্পিরিট এর যে দেখাটা আমরা পেয়েছি পরবর্তী সময়ে তাদের বক্তব্য এবং বিভিন্ন জায়গায় সেই জায়গাটায় শুভেচ্ছা এবং বিএনপি চেয়ারপারসন আ জনাব তারেক রহমান তিনি
আজকের একটি প্রেস কনফারেন্স করেছেন। সে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলব। পাশাপাশি জামাতের আমিরের একটা বক্তব্য আছে নির্বাচনের দিন রাতেই, সে বিষয়টি নিয়ে কথা বলব। তো ১ম এই আমি একটু যেতে চাই যে নির্বাচনের ফলাফলের পরপর আমি যখন দেখলাম যে অ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৫১ আসন সিকিউর করেছে। তার পরপরই আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই সে পোস্টটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা। ধরেন আমি একটা পোস্ট দিয়েছিলাম। এটি হচ্ছে ১২ই ফেব্রুয়ারি ৩:৩৩ PM আমাদের দুপুরের সময়টায়। সেটি হচ্ছে নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন। পাশাপাশি জনগণ হাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল। এই বিষয়টি নিশ্চয়ই জুলাই সনদ অনুযায়ী দেশকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পেয়েছে। এই ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ, আনসার, বিজিবি প্রত্যেককে ধন্যবাদ। নিশ্চয়ই এ বিষয়টি ভবিষ্যতে নির্বাচনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করতে পারায় তাদেরও অভিনন্দন। তো এই যে পোস্ট, এই পোস্টের পরে ধরেন দেখলাম যে বিএনপি, জামাত এই ২ দলের এক শ্রেণীর জানোয়ার সমর্থক ঝাঁপায় পড়ছে আমাদের পোস্টের উপরে। বিএনপির জানোয়ারদের বক্তব্য হচ্ছে যে অ্যা এই তো এখন আবার শুরু হইছে না? মানে অ্যা কি বলবো? বিএনপিরে খুশি করার জন্য পোস্ট দিছি। জামাতের সমর্থকদের হচ্ছে যে, "এটা কি ধরনের কথা? একটা কারচুপি নির্বাচনকে আপনি কেন ওয়েলকাম করলেন?" এবং পরবর্তীতে আপনি দেখেন যে বাংলাদেশে কোন নির্বাচন আসলে প্রশ্নের ঊর্ধ্বে না। এখন বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা বা বিজয়ের যেই রেশিও, ধরেন ৫০ টা আসনেও যদি কারচুপি হয়, তারপরেও তো বিএনপি ক্ষমতায়। এবং কারচুপি আসলে যেই মাত্রায় কেউ দাবি করছেন, সেই মাত্রায় কোন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয় নাই। কারণ জনগণের যেই জনস্রোত যেভাবে ভোট কেন্দ্রে গেছে এবং জনগণ যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, সেখানে চাইলে আসলে অনেক কিছুই করা সম্ভব না। বা ২-১ টা কেন্দ্রে হতে পারে, আমি অস্বীকার করি না। কিছু কেন্দ্রে অনিয়ম হতে পারে, সে ব্যাপারে আমি অস্বীকার করি না। বাট যেভাবে জনগণের যেভাবে গালাগালির যেই নমুনা আরকি, ইচ্ছামত, এবং সবাই কেন যেন মনে করে যে সবাই টাকার কথা বলে। সবাই টাকার কথা বলে। টাকা খাইছি, পাচাটি, যাই হোক আরকি। তো এখন ধরেন এখানে আমি যদি কমেন্টস দেখেন, আ ১৯,০০০ মানুষ এ এই এই এখানে আসলে তাদের লাইক, শেয়ার, লাভ, রিঅ্যাক্ট দিয়েছেন। ১৭০০ মানুষ তাদের কমেন্টস দিয়েছেন এবং ৪৩৫ টা হচ্ছে শেয়ার। তো এটা হচ্ছে এটা যেটা আপনারা দেখছেন। তো অনেকেই আমাকে ফোন করে বলেন, যেমন একজন বিকেল বেলায় সন্ধ্যার দিকে ফোন করে বললেন যে, "ভাই, আপনার Facebook অ্যাকাউন্ট কি হ্যাক হইছে?" যে, "কেন?" যে, "আপনি বিএনপিকে শুভেচ্ছা জানাইছেন।" আমি বললাম যে, "আরে ভাই, শুভেচ্ছা জানাবো না কেন?" ধরেন জেনারেল ওয়াকার যখন দায়িত্ব নেয়, তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। আপনি আসেন সেনাবাহিনীর এই জায়গাগুলো নিশ্চয়ই আপনি গুরুত্ব সহকারে দেখবেন বা আপনি সক্ষম হবেন। জেনারেল ওয়াকার যখন কিছু জায়গায় যখন আমার মনে হয়েছে উনি ঠিক করছেন না, তাকে সমালোচনা করতে আমি ছাড়ি নাই। ডক্টর ইউনূস যখন সরকার গঠন করেছেন, তাকে স্বাগত জানিয়েছি। তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছি। একেবারে আ কোন ছাড়াই সমর্থন দিয়েছি। কিন্তু তিনি যখন দেখা গেল যে অথর্ব একটা উম পরিষদ নিয়ে কাজ শুরু করলেন এবং আ জুলাই বিপ্লবকে তিনি আসলে ব্যাহত করছেন তার কার্যক্রমে। ইউনূসকে কি আমরা ছাড়ছি নাকি? ডক্টর ইউনূসকে তো মিনিমাম কোনো ছাড় দেওয়া হয়নি। তো বিএনপিকে স্বাগত জানাতে হবে। আর বিএনপির সরকার যে শপথ নিয়ে কাজটা শুরু করুক। বিএনপি যদি কোনো আ ব্যত্যয় ঘটায়, তাদের যে প্রতিশ্রুতি বা যা কিছু, কোনো কিছুই ছাড় দেওয়া হবে না আসলে। মানে ১ম এ তো আপনাকে ওয়েলকাম করতে হবে এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে ধরেন নির্বাচনের দিন রাতে আমি আসলে জামাতের আমিরের যে বক্তব্য, সেই বক্তব্য তার নেতাকর্মীরা ফলো করছেন না। দেখেন নাই অথবা জানেন না, বা এখনো যারা লিখছেন, সেই জায়গাটায় আমি একটু আপনাদেরকে সেই বক্তব্যটা একটু দেখাতে চাই, যদি শোনেন। আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ ২টা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে। একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট। তা আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য
যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি, আমরা আমাদের পরিসরে আবার বসবো। আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ, আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। তো অত্যন্ত ইতিবাচক একটা বক্তব্য, অর্থাৎ সেদিন মধ্যরাতে 12:30 1টার পরে জামাতের আমিরের এই বক্তব্য যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, রাজনীতিও হয় না। এবং আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখি জামাতের এই আমিরের এই বক্তব্য। তবে ধরেন আমি গত দুদিনে দেখছিলাম যে বিএনপির কিছু উগ্রপন্থী তারা ধরেন মোটামুটি ঝাঁপায় পড়ছে। তারা এখন এনসিপি শেষ করে দিবে, জামাতকে শেষ করে দিবে। মানে কারণটা কি? বিএনপির যে জায়গাটায় মনোযোগ দেওয়া উচিত সেটি হচ্ছে যে জামাতে ইসলামী বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে, বেশ কিছু আসনে তাদের যে ভোটের যে ব্যবধান, এটি ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো। ৩,৫০০ থেকে ৫,০০০, ৫,৫০০ ভোটে এ একটা একটা মানে ২০-২৫ টার বেশি আসন যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে, তারা কিন্তু পরাজিত হয়েছে। সো এটা কিন্তু বিএনপিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা নিতে হবে যে প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দেয়া না। এই প্রতিদ্বন্দ্বীর এই জায়গাটাকে ওভারকাম করার যে প্রস্তুতি সেটি নিতে হবে। কিন্তু আপনারা যদি এখন বলেন যে জামাতকে নিশ্চিহ্ন করে দিব, এনসিপি কে নিশ্চিহ্ন করে দিব, এরা থাকবে না, ওরা কিছু উগ্রবাদী কয়েকজন কথা শুনছিলাম সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। এখন এনসিপি কে হামলা করব, জামাতকে হামলা করব, এই করব। তো এগুলো আসলে শুভ ফল বয়ে আনবে না। আর আর আমার কথা যেটি বলছিলাম যে যেভাবে আপনারা মানে সমালোচনা করছেন এটা আজকে আমার জন্য নতুন না আসলে। আমি যদি আপনাকে দেখাই দেখেন এই যে হাওয়া ভবনের আশীর্বাদ পুষ্ট সাংবাদিক কনক সারোয়ার তারেক রহমানের টাকায় সোশ্যাল মিডিয়ায় টকশোর নামে সরকার বিরোধী প্রোপাগান্ডা, সেনাবাহিনীকে উস্কে দেওয়া সহ দেশের ইতিহাস বিকৃত করাই তার প্রধান অ্যাসাইনমেন্ট। এগুলা ধরেন ১৮-১৯ সাল থেকে এগুলা শুরু হয়েছে। আপনি যদি দেখেন এই যে গুজবকারী হলুদ সাংবাদিক, তারপরে ধরেন এখানে ধরেন এক লোক দেখলাম আমার সম্পদের হিসাব দিয়ে দিছে, মাসে ৫৬ লাখ টাকা পাই। এবং আপনারা জানেন যে আমি ৯ মাস জেলে ছিলাম তারেক রহমান সাহেবের একটা বক্তব্য প্রচার করে একুশে টেলিভিশনে। তো এটা ধরেন ১৮-১৯ সাল থেকে এই ধারা শুরু হয়েছে। পরবর্তীতে ধরেন আমার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আমার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে আমার এই যে গ্রামের জমি থেকে শুরু করে শহরের বাড়ি সকল জায়গায় পুলিশ এরকম একটা সাইনবোর্ড লাগায় দিয়ে আসছিল, এই জমি বিক্রয় হইবে। পরবর্তীতে আপনারা জানেন যে আমার ছোট বোনকে গ্রেপ্তার করা হয়েছে। ছোট বোন ৬ মাস জেলে ছিল, ১০ দিনের বেশি রিমান্ডে ছিল। অবর্ণনীয় জীবন কাটাতে হয়েছে তাকে। শুধুমাত্র আমাকে স্টপ করার জন্য। এই কাজগুলো হয়েছে। আল জাজিরা একটা রিপোর্ট করছে। সেই আল জাজিরার পরেও দেখা গেছে যে এটা নাকি মিডিয়া প্রোপাগান্ডা সৃষ্টির জন্য $৫০০ মিলিয়ন প্রজেক্ট। সেখানে ডেভিড বার্গম্যান, কর্নেল শহীদ, আমরা সবাই এটার জন্য অভিযুক্ত। তো ধরেন এই জাতীয় গালাগাল, এই জাতীয় বিষয় অর্থ যে গান আছে না? যে আমি পীর কাছে কান লিখেছি, আমায় কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে। তো এটি একটি অসাধারণ উত্তর। ওই যে হাসিনা বলত না যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। খুব ফালতু একটা ফরেন পলিসি ছিল। মানে স্বার্থ হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেই অনুযায়ী আসলে বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারিত হবে। এবং আইসিটির জায়গাটা
নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন এসছে। আ এই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আমির খসরু সাহেব জবাব দিয়েছেন। তবে তারেক রহমানের আশেপাশে যারা থাকবেন তারা আরেকটু attentive থাকা ভালো। কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখা গেল যে আমির খসরু সাহেব প্রশ্নই শুনেন নাই, বোঝেন নাই বেশ কয়েকবার বলতে হলো। এগুলো একটু অন্যরকম প্রশ্নের সৃষ্টি করে। তো সেই জায়গাটা আইনগতভাবে সমাধান হবে এবং আরেকটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে আ কি সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান? protecting the interests of Bangladesh and the people of Bangladesh Your plans for reconciliation in Bangladesh? um, by ensuring rule of law. Thank you. আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে আ এই জায়গাটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। কারণ তারেক রহমান সাহেবের আ মানসিকতা বা তার যে উম পরিবর্তিত চিন্তা বাংলাদেশকে ঘিরে, সেই জায়গাটায় এই ব্রুট মেজরিটির সুযোগে দলের মধ্যে একটা ডিপ স্টেট গড়ে উঠবে, দলের বাইরে একটা ডিপ স্টেট গড়ে উঠবে। তারা নানা রকমভাবে যেহেতু একক ক্ষমতা এবং আপনার বিরোধী দলকেও প্রয়োজন হচ্ছে না, সেই জায়গাটায় কোনো আকাম করে কিনা আমরা অতীতে এরকম অনেক দেখেছি। সেই আকামের জায়গাটা নিয়ে আসলে আমি চিন্তিত যে এতটা ব্রুট মেজরিটি কে বিএনপিকে কতটুকু নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা কায়েম করতে সুবিধা করবে? নাকি তারা মনে করবে যে যেটা হাসিনা মনে করেছিল যে ব্রুট মেজরিটি মানে আমারই সব। জনগণ আমাদের সব দিয়ে দিছে আমি এখন যা ইচ্ছা তা করব। তো সেই জায়গাটায় আমি মনে করি যে আ একটু ভাবনার বিষয় আছে। তবে তারেক রহমান সাহেবের এখন পর্যন্ত আ যা আমি দেখছি, আ যেসব বক্তব্য বা সবকিছু মিলিয়ে আমি যা দেখছি তাতে আমার মনে হয় না যে তাকে বিভ্রান্ত করা এতটা সহজ হবে। কারণ ১৮ বছর তার উপর দিয়ে, তার পরিবারের উপর দিয়ে বেগম খালেদা জিয়ার উপরে যা গেছে, আ উম সেই জায়গাটা থেকে তার যে লার্নিং, আমি মনে করি সেই লার্নিং নিশ্চয়ই বাংলাদেশকে একটু অন্য পথে, নতুন পথে আ নিয়ে যাবে, নতুন পথে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনারা আ আজকের আমার এই অনুষ্ঠানের বক্তব্যটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এ আমি আবারও অনুরোধ করব সামনে নতুন যে সরকার গঠন হবে, সেই সরকার গঠনে জনাব তারেক রহমান অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে খুবই সুনির্দিষ্টভাবে যারা বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের তার যে I have a plan থিওরি, সেই থিওরি অনুযায়ী যারা কাজ করতে পারবে সেই ব্যক্তি তার উম তার দালালি করুক, না করুক, তার সমালোচনা করুক, তাকে যাই বলুক, এই জাতীয় ব্যক্তি অর্থাৎ একটা ট্রেইনড আ একটা ফোর্স অর্থাৎ মানে রেজিমেন্টেড একটা আর্মির মতো, প্রশিক্ষিত একটা আর্মির মতো একদম বাছাই করা লোকজন তিনি যদি উম আ সরকার গঠন করেন, তাহলে আমি মনে করি এই ৫ বছর তো বটেই, পরবর্তী সময়েও আ বিএনপি এই ধারা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে এই মুহূর্তের প্রধান বিরোধী দল জামাতে ইসলামী কিন্তু বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাদের যেই ভোটের যে পার্সেন্টেজ এবং আপনারা দেখবেন যে নির্বাচনের ঠিক আগের দিন রাতে জনাব আ উম নকিবুর রহমান যিনি জামাতের মুখপাত্র, তার একটা ইন্টারভিউ আমার এখানে গেছে। বিএনপি থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সময় করতে পারেন নাই। কিন্তু নকিবুর রহমান সাহেবকে ১ম প্রশ্নটাই ছিল, "আপনারা ২০০১ এ ১৭ টা আসন পেয়েছেন। এবার কেন আপনারা ভাবছেন ১৫১ টা পাবেন?" এবং নানা আলোচনার এক পর্যায়ে নকিবুর রহমান সাহেব বলেছেন যে, "আমরা যদি ১৭ টা থেকে ১৮ টা পাই বা ১৯ টা পাই, সেটাই আমাদের বিজয়। আমরা এক ধাপ তো এগোলাম।" সো পজিটিভলি আপনাদেরকে চিন্তা করতে হবে এবং যে বিজয়, সে বিজয়টা ধরে রাখার চেষ্টা করতে হবে। গত ২ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটছে, আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, তিনি হয়তো এখন এগুলো দেখার সুযোগ পান না। আ তার অনুসারী যারা আছেন, যারা তাকে রিপোর্ট করেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে একটা কঠোর নির্দেশনা দিয়ে যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি আ নিয়ন্ত্রণ করুন। এনসিপি জামাতের প্রতি আ যেই বিদ্বেষমূলক কিছু খবর আমরা পাচ্ছি, সেই জায়গাগুলো অত্যন্ত দ্রুত আ মিনিমাইজ করুন, সমাধান করুন এবং যেসব ঘটনা ঘটেছে প্রয়োজনে ব্যক্তিগতভাবে ইন্টারভেন করুন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। কারণ বাংলাদেশে ওই দখলের রাজনীতি, দখল পাল্টা দখল এই জিনিসটা আর কাজ করবে না এবং সবার সামনেই অ্যা ছাত্র জনতার যে জুলাই বিপ্লবের আন্দোলনের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত নিশ্চয়ই আছে এবং সেটিকে মাথায় রেখে আমার মনে হয় ভবিষ্যৎ সরকার পরিচালনায় আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আ কার্যকরভাবে এগিয়ে যাবে এবং
বিএনপি জামাতের উগ্র সমর্থক যারা আমাকে এসে গালাগাল করছেন, বিএনপি বিএনপির মতো করে, জামাত জামাতের মতো করে, তাদেরকে বলতে চাই, চোখে যা পড়বে, যেটি আমার বিবেচনায় মনে হবে যে যেটি বলা উচিত, সেটি আমি ইনশাআল্লাহ বলব। আপনারা খুশি হন, বেজার হন, আমার কিছুই যায় আসে না। সত্যের কথা বলতেই হবে, সত্যের কথা আ জানাতেই হবে। এখন আপনি আমারে যেভাবে খুশি সেভাবে পোর্ট্রে করতে পারেন, যেভাবে খুশি সেভাবে গালাগাল করতে পারেন। আমার মরহুম বাবা-মাকেও গালাগাল করতে পারেন। সেটি আপনার পারিবারিক শিক্ষা, আপনি যা খুশি তা করতে পারেন। কিন্তু আমি আ প্রায় ৩০ বছর হলো বাংলাদেশে ১৯ বছর এবং পরবর্তী সময়টা আমেরিকা থেকে আমি কোন জায়গায় কোন আপোস করে কিছু করেছি, অন্তত আমার বিবেকের কাছে, আমার আ মনের কাছে আমি একদম স্পষ্ট, একদম ক্লিয়ার যে আমার কোন ব্যক্তিগত কোন স্বার্থ ধান্দার জন্য আমি কোন কিছু করি নাই। তবে তারেক রহমান সাহেবকে সতর্ক করছি, এখনো আপনার আশেপাশে অনেকেই ঘুরঘুর করা শুরু করেছে, অনেকেই ঘুরঘুর করছেন। গত ১৫-১৬ বছরে যাদের ন্যূনতম কোন ভূমিকা ছিল না, যারা একটা লাইনও লেখে নাই, একটা শব্দ উচ্চারণ করে নাই। তারা এখন যে ধান্দার মানুষে আপনার আশেপাশের লোকজনকে ঘিরে ধরেছে, সেই জায়গাটায় সতর্ক থাকুন। এইসব মৌলভীরা আ মধু খাওয়ার জন্যই ভিড়ছে এবং মধু খাবে, উড়াল দেবে, দায় পড়বে আপনার ঘাড়ে। এখন বাকিটা আপনার বিবেচনা।